ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছু পেছনে থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসেব নিকেশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ নিবেদন করছে RICL TMX। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। অর্থনীতি সংলাপে আজকের বিষয় বেসরকারি খাতের কর্মসংস্থান বনাম ব্যবসায়ীদের ভোগান্তি। এ বিষয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ওয়েল গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড CEO এবং BTME এর মুখপাত্র সৈয়দ নুর ইসলাম। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালুদ্দিন, স্বাগত আপনাকেও। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আরও আছেন স্টেলান গ্রুপের পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন, স্বাগত আপনাকেও। আপনাদের তিনজনকে কৃতজ্ঞতা এবং ডিবিসি নিউজকে সময় দেওয়ার জন্য স্বাগত। আরও একবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে আজকের বিষয় বেসরকারি খাতের কর্মসংস্থান বনাম ব্যবসায়ীদের ভোগান্তি। সৈয়দ ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা এটা সবাই জানেন যে দেশে যত কর্মসংস্থানের জন্য জব মার্কেটে যত মানুষ আসে তার বেশিরভাগই কিন্তু বেসরকারি খাতে কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং সরকার BCS এর মাধ্যমে অন্য কিছুর মাধ্যমে যা যায় তার থেকে অনেক বেশি বেসরকারি খাত। কিন্তু আমরা সবসময় দেখছি যে বেসরকারি খাত এখন অনেকটাই নানা রকম ভোগান্তির মধ্যে আছে এবং এখন যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে সেখানে সরকারি চাকরির প্রতি তাদের একটা অন্যরকম আকর্ষণ। কারণ বেসরকারি খাতের চাকরি কমে যাচ্ছে কিনা সেটা আপনি ভালো বলতে পারেন, বেসরকারি খাত বিনিয়োগ বাড়াচ্ছে কিনা, নতুন বিনিয়োগের সুযোগ আছে না সেটা আপনি যদি সবটা মিলিয়ে বলেন যে কেন আমাদের শিক্ষার্থীরা এত বেশি সরকারি চাকরি চায় কিন্তু বেসরকারি চাকরি তো বেশি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার কাছেও প্রশ্ন যে শিক্ষার্থীদের চাকরির যেই 10 to 15% সরকারি চাকরি হয়, আমার মনে হয় আরও লেস দেন 10%। 90% চাকরি যেখানে বেসরকারি খাতে, সেখানে বেসরকারি খাতের উন্নয়নের জন্য শিক্ষার্থীরা যদি আন্দোলন করতেন, গ্যাস দেন, বিদ্যুৎ দেন, ইনভেস্টমেন্টের পরিবেশ দেন, আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে চাকরির খোঁজে বেসরকারি খাতে যাব, বেসরকারি খাতেরকে সমর্থন দেন, তাহলে আমি ভাবতাম যে এখানে একটা যৌক্তিক কারণ আছে। 10% চাকরি সেখানে আবার কোটা মোটা, আমি কোটা বিষয়টা বুঝি না সত্যিকার অর্থে। বাট আপনি যেহেতু প্রশ্নটা করেছেন, ইটস ভেরি স্ট্রেট লাইন প্রশ্ন। যেখানে 10% সরকারি চাকরি হয় সেটার জন্য আমাদের শিক্ষার্থীরা দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন, আর উল্টো যে বেসরকারি খাত যেখানে কর্মসংস্থানের সম্ভাবনা প্রায় 90%, সেই বেসরকারি খাত যে বিভিন্ন কারণে আজ প্রায় সেদিকে শিক্ষার্থীদের কোনো নজর নেই। যদি আজকে যদি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে যদি 200 ছেলে যদি বলতো যে বেসরকারি খাতকে বাঁচিয়ে রাখার জন্য গ্যাস অবিরত অর্থাৎ আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হোক, আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দেওয়া হোক, বেসরকারি খাত যদি টিকে না থাকে, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আমাদের চাকরি হবে না, তাহলে আমার কাছে মনে হয় যুক্তিটা আরও জোরালো। বেসরকারি খাতে কি বেতন কম বা সুযোগ সুবিধা কম? বেসরকারি খাতে হয় কি কম্পিটিটিভ। আপনাকে বেসরকারি খাতে তো পরীক্ষাটা দিতে হয় BCS এর মতো না। আপনার যে গত বেশ কয়েক বছরের যে BCS পরীক্ষার যে কাণ্ড বেরিয়ে আসলো, আমি আস্তে আস্তে ইন্টারনেটে দেখলাম যে গতবার BCS যিনি ফার্স্ট হয়েছেন উনি নাকি ওই যে প্রশ্নপত্র ব্যাপারীর প্রথম গ্রাহক ছিলেন, প্রশ্নপত্র ব্যাপারীর প্রথম গ্রাহক ছিল। তাই আমার কাছে মনে হয় যেন সরকারি চাকরির প্রতি লোভ হওয়ার মূল কারণ হচ্ছে সেখানে প্রতিযোগিতা নেই, সেখানে টাকা আছে। বেসরকারি খাতে কিন্তু খেটে কাজ করতে হয়। ফর এক্সাম্পল, আমি একজন এমপ্লয়ার হিসেবে আমি আজকে 10টার সময় কারখানায় গিয়েছি, 9টার সময় বাসায় গিয়ে কোনো রকমের গোসলটা সেরে আপনার এখানে এসেছি। আমার কিন্তু, কারণ আমি না গেলে কিন্তু আমি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। আমরা সবাই কিন্তু এখানে বেসরকারি খাতের লোক, আমার দিন নাই রাত নেই কাজ, আমরা সারাক্ষণ কীভাবে টিকে রাখতে পারি, এই যে শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থান এবং তাদের বেতন এবং তাদের ভাতা দেওয়ার জন্য আমাদের কাজ করতে, এবং সাথে সাথে আমাদের সাথে যারা কাজ করে তাদেরও কিন্তু অনেক কম্পিটিটিভ প্রসেসের মধ্যে যেতে হয়, না হয় সেখানে চাকরি টিকে থাকা সম্ভব না। আর সরকারি যে কেউ আবেদন করলেই সব বেসরকারি খাতে চাকরি পাওয়া যায় না। এখানে BCS পরীক্ষার মতো পরীক্ষা নয়, পরীক্ষাগুলো ভেরি স্ট্রেট লাইন পরীক্ষা হয়, সেখানে প্রশ্নপত্র থাকে না, প্রশ্নপত্র কেনার সম্ভাবনা থাকে না। তাই আমার কাছে মনে হয় যেন ইজিলি জব পাওয়ার যে একটা সুযোগ সেটা কাজে লাগে, এবং জব পাওয়ার পরে নিশ্চয়ই এমন কিছু আছে যেখানে না হয় দিনের পর দিন বিশ্ববিদ্যালয়ের, স্পেশালি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা মনে হয় খুব বেশি আন্দোলনের নাই, আমি দেখি নাই। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, মোস্ট অফ দ্য পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলেরা আন্দোলন, আমি আন্দোলনের পক্ষে এবং বিপক্ষে না, আমি বলছি আন্দোলনের জন্য যে দাবিনামার মধ্যে যদি আজকে এই দাবিটা থাকতো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই, নিরবচ্ছিন্ন গ্যাস চাই, যাতে আমরা চাকরি পাই, এই স্লোগান যদি হতো যাতে আমরা চাকরি পাই, সেই দাবিটা না করে সরকারি চাকরির কোটা
জন্য যেভাবে ওনারা আন্দোলন করছেন, তাতে আবার আজকে যেমন তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য শুনলাম, সরকারের চিন্তা এবং ছাত্রদের চিন্তার মধ্যে তো কোনো তফাৎ নেই, তাহলে আন্দোলন কিসের? এইসব নানাবিধ বিষয় আছে। কিন্তু যেহেতু আপনার প্রশ্নটা হচ্ছে আমি সেই আলোচনাটা করতে চাই যে কর্মসংস্থান বাড়ানোটা হলো মূল ব্যাপার, কর্মসংস্থান বাড়ানোর জন্য শিক্ষা ব্যবস্থাটা মূল দরকার। আপনি দেখেন, কর্মসংস্থান বাড়ানোর জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে দেশে কিছু নাই। সত্যিকার অর্থে আমরা যারা বেসরকারি খাত চালাই, তারাও কিন্তু আউট অফ 100 আমরা 5 জনকে নিতে পারি না। আমি ব্যক্তিগতভাবে ইন্টারভিউ, আমি খুব ভালো মেধাবী ছাত্র না, কিন্তু অন্তত 5 লাইন বাংলায় লিখতে পারি। আমি যখন আমার কাছে কেউ যখন চাকরির জন্য আসে, আমি একটা সাদা কাগজে প্রথমে বলি এটা চাকরির আবেদন করো বাংলায়। বাংলাটা যদি শুদ্ধ হয় তাকে উল্টে বলি এবার ইংলিশে লিখো। ইংলিশটা যদি শুদ্ধ হয় তাকে আমি বলি যে কম্পিউটারের কিপ্যাডে গিয়ে এবার এটাকে টাইপ করো। আমার 3টা কাজ যদি সে করতে পারে, অর্থাৎ নির্ভুল বাংলায় লিখতে হবে, এই বাংলাটা কোনো রকমে শুদ্ধ করে ইংরেজি লিখতে হবে। আই ডোন্ট নিড এনি নির্ভুল ইংরেজি, কারণ নির্ভুল বাংলা যে লিখতে পারে সেই নির্ভুল ইংরেজি বা নির্ভুল ফ্রেঞ্চ একদিন বলতে পারবে। তারপর আমি সেটাকে কম্পিউটারে কিপ্যাড, ইউ উইল বি সারপ্রাইজড, আপনারা আমাদের সাথে একমত হবেন যে আউট অফ 100 10 জনকেও আপনি ভালো বাংলায় চাকরির দরখাস্ত লেখাটা খুব কঠিন। আমরা আবার ফিরবো আপনার কাছে। হেলোদিন, আপনার কাছে যেতে চাই। এই আমি একটু সমসাময়িক বিষয়ের মধ্যে একটা আপনাকে এই জন্য আমরা আমন্ত্রণ করেছি। আমরা কালকে দেখলাম যে আমাদের জলে ডুবে গেল সারা বাংলা, মানে ঢাকা অন্তপক্ষে, তাই না? এবং নিউ মার্কেটটা একটা বড় ধরনের, আমরা জানি নিউ মার্কেট নিয়ে আন্দোলন হয়েছে, আপনারা অনেক কথাবার্তা বলেছেন। এই যে আমাদের উদ্যোক্তা হিসেবে যদি আমরা যাদেরকে দেখি, যেখানে কর্মসংস্থানের একটা বড় অংশ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে নিজেরা উদ্যোক্তা হও, এই যারা ব্যবসা করতে চায়, যারা ইভেন যারা ফুটপাতেও একটা কোনোভাবে ভ্যান নিয়ে বসেছে, তাদের কিন্তু অসুবিধা খুব হচ্ছে। ফলে এই জায়গাটায় আমরা দেখতে চাই যে এইখানের কিন্তু ভোগান্তি, মানে নুরুল ইসলাম মতন মানুষের গ্যাসের সংকট, আবার আমার যে হকার যিনি নিজে উদ্যোক্তা তারও কিন্তু ভোগান্তি, সেও কিন্তু সাফার করতেছে, সে দোকানটা করতে পারতেছে না গত কয়েক বছর যাবত এই অবস্থা। সেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখেন কিনা? ধন্যবাদ প্রণব ভাই আপনাকে। প্রথমত আপনি যে কথাটা বললেন যে একেবারে মানে শিল্পপতি থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সবাই এক ধরনের অস্বস্তির মধ্যে আছে, এবং এই যে আপনার রিয়েলাইজেশনটা, এইটাই সত্য। কিন্তু এটা অন্য কেউ করবেন কিনা ভেবে আমি জানি না। আপনি দেখেন, যদি এভাবে খেয়াল করেন, এই একটা ছোট্ট গল্প বলে বলি আপনাকে। আপনার একবার ওই যে ফুটবল খেলা হইতো ময়মনসিংহে, তো গোলকিপার ছিল, সে বলতো যে আমি গোল যদি খাই তাহলে টাকা লাগবে না, গোল না খেলে আমাকে 100 টাকা দিতে হবে। তো তখন একবার খেলতে গেল সে ওই ইয়েতে কন্ট্রাক্টে, একটা গড়ায় বল ঢুকে গেল জালের ভিতরে। তো এইবার তো তার সাপোর্টাররা খুব খেপছে, দৌড়ে যে খেলা মানে শেষ হয়েছে, দৌড়াইয়া তারা ধরতে গেছে গোলকিপারকে। গোলকিপার একটা টিলার মধ্যে দাঁড়ায় বললো, ভাই শোনেন। বলে, বলো কি বলবো তুমি? বলে, দেখেন বলটা আসতেছিল 99 ডিগ্রি অ্যাঙ্গেলে, বলটা চলে গেল 100 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমি কিছু করতে পারলাম না। আচ্ছা, তো তখন গ্রামের মানুষ ভাবলো আসলে ডিগ্রি ফিগ্রি বিষয়, 99 ডিগ্রি অ্যাঙ্গেল, 100 ডিগ্রি অ্যাঙ্গেল, এইগুলো তো আমরা বুঝি না, হইতেও পারে। এখন ধরেন আমাদের যে এই শহরের যে বিষয়টা, আমাদের সিটি কর্পোরেশন যেটা করে, এখানে হচ্ছে যে আপনার বলা হচ্ছে, ওনারা যে সিদ্ধান্ত বা যেভাবে কাজ করেন যে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হইলে পর্যন্ত পানি জমবে না, কিন্তু যখন 40 মিলিমিটার বা 42-50 মিলিমিটার পর্যন্ত পানি হয়, তখন তার সিটি কর্পোরেশনের দোষ থাকে না। এটা তো দোষ হচ্ছে বৃষ্টির, বা এত পানি আসলো কেন? বিষয়টা কিন্তু ওই রকম। আজকে দেখলাম সিটি কর্পোরেশনের একজন সিও, উনি অত্যন্ত সজ্জন মানুষ, উনি আজকে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চান নাই, দুঃখ প্রকাশ করেছেন। ঠিক আছে, দুঃখ প্রকাশ, আমি যে ক্ষতিগ্রস্ত হইলাম, আমার নিউ মার্কেট থেকে শুরু করে পুরান ঢাকা থেকে শুরু করে যেই পরিমাণ পানি মানুষের সম্পদ নষ্ট করলো, পুঁজি নষ্ট করলো, এর জন্য দুঃখ করে ক্ষান্ত হলেন। কিন্তু আমি কিন্তু সিটি কর্পোরেশনকে সমস্ত প্রকার ট্যাক্স, তারপরে আপনার ট্রেড লাইসেন্স ফি বা অন্য যা আছে এগুলো সবই দিচ্ছি। শুধু তাই না, আমি যদি টাইমলি না দিই, আমার যে হারে এটার যে জরিমানা উঠতে থাকে, এটা কিন্তু একেবারে ব্যাংকের ইন্টারেস্ট অনেক বড়। হ্যাঁ, এরকম একটা বিষয়, এবং এখানে মানে ক্ষমা করার কোনো বিষয় নাই। তো আমি সব কিছু সিটি কর্পোরেশনকে দিব। সিটি কর্পোরেশন যখন আমার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাবে, আমার পুঁজি নষ্ট হয়ে যাবে, তখন ওরা দুঃখ প্রকাশ করবে। ওই যে বললাম যে ওই যে ওনারা যে রাস্তা, যে পানির যে নিষ্কাশনের ব্যবস্থা করেছেন, ধরেন দেখলাম আজকে বোধহয় 300-350 কোটি টাকার মতো ইতিমধ্যে গত 7-8 বছরে খরচ করা হয়েছে। তো তাতে করে আমার কি হইলো, ওই যে বৃষ্টি বেশি পড়ছে, এই জন্য আমার কিছু করার নাই, অপারেশন সাকসেসফুল, কিন্তু রুগীটা মারা গেছে।
এরকম একটা পরিস্থিতির মধ্যে এখন কিন্তু আপনি দেখবেন যে কোথাও কোথাও কেন যেন মনে হচ্ছে সমন্বয়হীনতা এমন জায়গায় চলে গেছে, এই যে কিছুক্ষণ আগে নুরু ভাই বললেন না যে ছাত্র যদি বলতো যে প্রাইভেট সেক্টরে লোক নিয়োগের ব্যবস্থা করা হোক, গ্যাস দিতে হবে, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, যাতে কর্মসংস্থান বাড়ে। আচ্ছা বলেন তো, এটা হচ্ছে একটা এই যে হিন্দি ছবি দেখছিলাম যে তোরে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, বিষয়টা ওরকম হয়ে গেছে। কষ্টটা আমার, কষ্টটা ওনার, উনি রাস্তায় দাঁড়াচ্ছেন না, উনি ছাত্রদের বলছেন যে তোমরা ওটার সঙ্গে একটা যোগ করো যে গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, তাহলে কর্মসংস্থান বাড়বে আর কি, বিনিয়োগ কথাটা খেয়াল বাড়বে। করেন। আমি আজকে দেশের বাইরে থেকে এসেছি, আমি ওই যে চায়না ইস্টার্ন ফ্লাইটটা যখন নামলো, আমি 10টা মানুষের সেখানে দেখি নাই বাংলাদেশি, সব চাইনিজরা। বাংলাদেশে এখন কত লোক ইন্ডিয়া এবং চাইনিজ কাজ করে আপনি জানেন? প্রায় 16-17 লক্ষ, এবং তারা সবাই হাইয়েস্ট না, আমরা একটা রেমিটেন্স পাঠানোর ভালো দেশ ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার জন্য এবং চায়নার জন্য। চায়নার জন্য। হ্যাঁ। সেখানে আপনি কেন এই কোটা, আজকে আমাদের ছাত্ররা যে আন্দোলনটা করছে, আপনি বিশ্বাস করেন প্রাইভেট সেক্টরে যারা দেশের বাইরে থেকে এখানে কাজ করে তারা কেউ 5-6 লাখ টাকা নিচে বেতন পায় না। যদি মানে ডলারে আমরা দিচ্ছি, কনভার্ট করলে বাংলাদেশি টাকায় 5-6 লাখ টাকা হয়। একজন ডেপুটি সেক্রেটারি বেতন কত? 22-24 হাজার টাকা। ওইটার জন্য কেন এত আন্দোলন করতে হবে আমাকে? আমি কেন সেই জায়গায় যাচ্ছি না? কেন করছি জানেন? যে ওখানে গেলে সুবিধা আছে, আমার বেতন টেতন লাগে না, ওই যে আমাদের কী ওই যে মতিউর কাণ্ড, অন্য কাণ্ড যে যা দেখলাম আর কি। তো এগুলো যখন আপনি দেখেন তখন আপনার লোভ তৈরি হয়, লোভ সৃষ্টি হয় যে ওটাই বেশি বেটার। কারণ আমি ব্যবসা করে যদি আপনি কালকে এই যে কিছুক্ষণ আগে নুরু ভাই বললেন না, ভাই আছে উনিও বলবে যে আমার যদি হিসাব মেলায় তাহলে দেখবো যে আমি সারাদিন কষ্ট করি, সারাদিন কাজ করি শুধু ব্যাংকের জন্য, আমার নিজে যদি কিছু করতে পারি। কারণ আমি যেই পয়সা ব্যাংকের ইন্টারেস্ট দিচ্ছি, যেই পয়সা আমার লোন আছে, হ্যাঁ আপনি দেখবেন যে আমি একটা গাড়ি চালাচ্ছি, আমার একটা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, বা একটা ভালো কাপড় জামা পরে ভাই কোট পরে এসছে গরমের মধ্যে, ভাই একটা পরে এসছে, তো এরকম দেখবেন। কিন্তু যদি আপনি হিসাবটা মিলালে দেখবেন যে আমি সারাদিন কাজ করছি শুধুমাত্র ব্যাংকের জন্য, ব্যাংকের সুদ দেওয়ার জন্য, আমার কিন্তু তেমন কোনো ইয়ে নাই। সেটা আমি আরেকটু আসবো এরপরে, যখন আসবো যে তাহলে নিউ মার্কেট বা দোকান মালিকরাও তো অনেক এমপ্লয়ের সৃষ্টি করে। আপনি সব মিলে ধরেন 56 কোটি ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান, 56 লক্ষ। আচ্ছা। তো যদি আমি 2 জন করে ধরি কত হয়? তাও 1 কোটি। পরিবার কত দেখবেন আপনি? মানে এইগুলো শুনেন, এটাও তো কর্মসংস্থানের একটা বড় জায়গা। আচ্ছা আমি বললাম না, আরে বড় জায়গা মানে কি? কর্মসংস্থান এরাই করে। উনি একা 10 জন 10,000 করছে, উনি 5,000 করছে, কিন্তু কোটি লোকের সংস্থানটা কে করে? এই যে দেখেন লক্ষ লক্ষ ফুটপাতে যে মানুষগুলো বসে আছে, এই লোকগুলোকে আপনি কাজ করতে দেবেন না? এই যে মানুষ ফেরিয়ালা নিয়ে সারাদিন ঘুরে ঘুরে সবজি বিক্রি করছে, তাকে আপনি কাজ করতে দেবেন না? রাষ্ট্র তো দিচ্ছে না, তাকে তো তার জীবনটা তারই চালাইতে হচ্ছে। এই জায়গাগুলো আমরা কেউ খেয়াল করি না, কারণ এদের জীবনটা খুবই কম দামি। এরা মরে গেল, এরা কি বাঁচলো, এরা কি থাকলো, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ চিন্তা করবে না রাষ্ট্রের, আমি জানি। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরবো। আমরা একটু যেতে চাই, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাইনুদ্দিন, স্টার লাইন গ্রুপের পরিচালক। অনেকগুলো ব্যবসার সঙ্গে আপনাদের গ্রুপ জড়িত আছে, মানে পরিবহন থেকে শুরু করে, আমি স্টার লাইনের একটা বড় বাস যাতায়াত করে চট্টগ্রামে, আমি জানি না, বিস্কিটও বানায়, খাদ্য থেকে শুরু করে নানা জায়গায় আপনাদের বিনিয়োগ আছে। আপনারা যদি বলেন এই আপনাদের যত লোক এমপ্লয়ি আছে, যেমন লোককে চাকরি দিতে চান তেমন লোক পান কিনা, সেটা একটা বড় ব্যাপার। আর আসলে বিনিয়োগ বাড়ছে কিনা, আপনাদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে কিনা নতুন। ধন্যবাদ আপনাকে। আমার সাথে 2 জন বিজ্ঞ আলোচক রয়েছেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং খালাউদ্দিন সাহেব, এবং টিভির সামনে যারা আমাদেরকে দেখছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং স্টার গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যেটা বলছেন, প্রথমত যেহেতু আমরা খুব ভালো করেই জানি আমাদের দেশটা জনসংখ্যাবহুল দেশ, কিন্তু আমরা ওইভাবে আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারিনি। আমাদের এখানে আলোচনা এসেছে আমাদের বাংলাদেশে চাইনিজ এবং ইন্ডিয়ান প্রচুর পরিমাণে চাকরি করে থাকে, কিন্তু সে অনুযায়ী আমাদের দেশে যে আমাদের শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদেরকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারতাম, আমাদের দেশে এবং দেশের বাইরেও তারা কিন্তু আমাদের জন্য একটা বড় সম্পদ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারত। আর এখানে আমাদের বিজ্ঞ আলোচক বলছেন, আমাদের শ্রদ্ধেয় সৈয়দ নজরুল ইসলাম সাহেব, উনি বলছে যে প্রথমে আসলে উনি একটা সুন্দর করে 5 লাইনে বাংলা লিখতে বলে, তারপর ইংলিশ লিখতে বলে, তারপর কম্পিউটারে বসায়। এটা সত্যি, একবারে সত্যি। আমাদের দেশে সার্টিফিকেট নির্ভর অনেকগুলো শিক্ষিত বেকার যুবক তৈরি হচ্ছে। আমরা আমাদের ইনস্টিটিউটগুলোতে ইন্টার্নশিপ সিস্টেমটা নেই। আমাদের প্রাইভেট সেক্টরে কিছু ইন্টার্নশিপ সেক্টর রয়েছে,
তো আমরা যেহেতু অনেকগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করি, ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করি, পরিবহন ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা যেভাবে দক্ষ জনশক্তি চিন্তা করি ওইভাবে আমরা পাই না। তারপরেও আমাদের দেশে আমরা যারা প্রাইভেট সেক্টরে রয়েছে আমরা তাদেরকে চাকরির ব্যবস্থা করে থাকি এবং তাদেরকে আমরা সাথে সাথে তাদেরকে কাজকর্মে দক্ষ করে তুলি। কিন্তু আমরা চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থাটা যেন আরও সমৃদ্ধ করা হয়, যাতে করে শুধু আমাদের দেশে না, আমাদের এই বিশাল জনশক্তি যেন দেশের বাইরে আমাদের দেশের জন্য একটা সম্পদ হতে পারে। দেশের বাইরেও কিন্তু একটা কথা আছে, দেশের বাইরে আমাদের যে পরিমাণ মানুষ যায় সেই পরিমাণ কিন্তু আমরা আয় করি না, কারণ যারা যায় তারা অদক্ষ শ্রমিক এবং মূলত তারা কম পয়সায় আপনি আয় করবেন কিভাবে? আপনি তো আনেনি, প্রথম হচ্ছে যে লেবারের license। এবং লেবারে আনার পরে আমরা 30,000 যাইতে পারে না, আটকে থাকে, এবং ওদের কাছ থেকে নেওয়ার কথা 60,000 টাকা নিচ্ছেন আপনি 6 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা। এইগুলো অব্যবস্থাপনা। এগুলো যদি ঠিক করতে না পারেন আপনি কিভাবে আশা করেন যে আমরা মানে ডে ওয়ানে? আমি এটা নুরুলের কাছে আসবো, তার আগে আমি আপনাকেই বলবো, বেসরকারি উদ্যোক্তা যাদের অনেক বেশি লোক দরকার, দক্ষ লোক দরকার, তারা কি শিক্ষায় বিনিয়োগ করতে পারে কিনা, তারা এমন ইনস্টিটিউট গড়ে তুলতে পারে কিনা যেখানে তাদের কর্ম চাহিদা মোতাবেক শিক্ষিত লোক তৈরি হবে? আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান না করলেও কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এটাও একটা ইনস্টিটিউট। আমাদের প্রাইভেট সেক্টরে বিশেষ করে এখন ফুড ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত জনশক্তি তৈরি হচ্ছে। যেমন ধরেন আমাদের কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর, কেমিস্ট্রির উপর, তারপরে আপনার ফুড টেকনোলজি ডিপ্লোমা তৈরি হচ্ছে। ইন্টার্নি করার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে আসে, 3 মাস ইন্ডাস্ট্রিতে ইন্টার্নি করার পরে আমরা তাদেরকে সার্টিফিকেট দিয়ে থাকি। পাশাপাশি যাদেরকে দেখি যে তারা কাজে মনোযোগী আছে তাদেরকে আবার আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা চাকরির ব্যবস্থা করে থাকি। সুতরাং আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে যে শুধু যে আমরা প্রোডাক্ট উৎপাদন করি তা না, আমরা কিন্তু তাদেরকে দক্ষ করার ক্ষেত্রে তাদের যে 3 মাসের যে ইন্ডাস্ট্রিয়াল ইয়ার থাকে, ইন্টার্নি থাকে, আমরা তাদেরকে দক্ষ জনশক্তিতে সহায়তা করে থাকি। এখানে সবাই আপনার এখানে চাকরি করতেও পারবে বা নাও করতে পারবে? জি, যেমন যদি আমরা মনে করি যে আমাদের এখানে 20 জন করে একটা বেস আসে, বিভিন্ন কক্সবাজার ইউনিভার্সিটি থেকে আসে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসে, সেক্ষেত্রে আমরা যাদেরকে মনে করি সে খুব ভালো, তার কাজের প্রতি সিনসিয়ারিটি আছে, তাদের এর মাঝে 20 জনের ভিতরে আমরা 2-3 জনকে আমাদের প্রতিষ্ঠানে তাৎক্ষণিক আমরা চাকরির ব্যবস্থা করে থাকি। তো এটা এই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের গভর্নমেন্টটা আমাদেরকে আরেকটু এগিয়ে আসার জন্য, আমি একটু কথা প্রসঙ্গে বলি, আমরা যারা বিনিয়োগকারী রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বিনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করে থাকে, যুব সমাজকে উদ্বুদ্ধ করে থাকে। আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে 18টা লাইসেন্স রয়েছে, এটা আমাদের শ্রদ্ধেয় নজরুল ইসলাম সাহেব জানেন, কিন্তু আমরা সব ভালো করে জানি আমাদের সরকারি অফিসগুলোতে কাজের সংকট রয়েছে। এক্ষেত্রে আমাদের কিছু কিছু লাইসেন্স যদি আমরা প্রতি বছর না করি, এটা কিন্তু যে আমরা 3 বছর করে করতে পারি, এতে করে আমাদের যেটা সুবিধা হবে, আমরা যারা বিনিয়োগকারী রয়েছি আমরা পার্সেজের দিকে মনোযোগী হতে হয়, আমরা প্রোডাকশন দিকে মনোযোগী হতে হয়, সেলসের দিকে মনোযোগী হতে হয়, অ্যাকাউন্টসের দিকে মনোযোগী হতে হয়। এত দিকে আমরা মনোযোগ দিতে যে আবাতে আমাদের লাইসেন্সগুলোর দিকে আমরা মনোযোগী হতে হয়। কোনো কারণে এটা তো আমি একার পক্ষে সম্ভব না লোক দিয়ে করাতে, যে কোনো কারণে যদি আমার একটা লাইসেন্স যদি একটু রিনিউ করতে মেয়াদ শেষ রিনিউ করতে দেরি হয়, তখন আমাদের অথরিটি এসে আমাদেরকে একটু স্যাক্রিফাইস না করে আমাদেরকে জরিমানা করে থাকে। সেই ভোগান্তির কথা আমরা বলছিলাম যে বিনিয়োগকারীদের ভোগান্তির কথা আমরা একটু আসবো। একটু বিরতি নিচ্ছি আমরা। RICL TMX নিবেদিত এই অর্থনীতি সংলাপে বিরতির পর আবার আলোচনা হবে, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত অর্থনীতি সংলাপে। আজকের বিষয় বেসরকারি খাতের কর্মসংস্থান বনাম ব্যবসায়ীদের ভোগান্তি। নুরুল, আমি আপনাকে জানতে চেয়েছিলাম এই যে কর্ম উপযোগী শিক্ষার ক্ষেত্রে বেসরকারি খাত কোনো উদ্যোগ নিতে পারে? দেখেন, রাষ্ট্রের কাজ রাষ্ট্র করবে, বেসরকারি খাতের কাজ বেসরকারি খাত করবে। আপনি যদি এখন রাষ্ট্রের কাজ বেসরকারি খাতের উপর করতে চান হবে না, কারণ রাষ্ট্র চালায় কিন্তু পলিটিশিয়ানরা অ্যান্ড ব্যুরোক্রেটরা। রাষ্ট্রের কিছু স্পেসিফিক কাজ আছে, রাষ্ট্রের এই কাজটার মধ্যে শিক্ষা হচ্ছে মূল কাজ। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই 3টার নিশ্চয়তা করার কাজ কিন্তু রাষ্ট্রের। এবং রাষ্ট্রের কাজটা যদি আপনি আমাকে করতে বলেন, আমি বলবো ইটস নট মাই ডিউটি, বাট তারপরে একজন মানুষ হিসেবে, একজন ইনভেস্টর হিসেবে আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে। আমাদের কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ভাইও বলেছেন যে আমাদের কিন্তু ট্রেনিং আছে, আমাদের সীমিত পরিসরে। আজকালকার মোস্ট অফ দ্য প্রাইভেট ইন্ডাস্ট্রি জানা দেখবেন একটা ট্রেনিংয়ের জন্য আলাদা একটা রুম করা আছে। আমরা ট্রেনার হায়ার করে নিয়ে আসি দেশ থেকে, IB এর ছেলে পেলে, টিচারদের। কিন্তু আপনি
ট্রেনার তো পাবেন না। আপনি যদি বলেন ফর এক্সাম্পল, আমার কিন্তু মাল্টি ক্লাস ইন্ডাস্ট্রি, আমার স্পিনিং, টেক্সটাইল, ম্যাক্সটাইল থেকে শুরু করে আমি সবচেয়ে ছোট ব্যবসা আমার ফুডের ব্যবসা করতে পারি। কালকে আপনি বিজ্ঞাপন দেন, আপনি ফুড সায়েন্টিস্ট দরকার আপনাকে 10 জন, পরীক্ষা দিয়ে পাশ করবে একজনও না। বাংলাদেশে ফুড টেকনোলজির উপর পড়ালেখা করায় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউট্রিশন সায়েন্স একটা ডিপার্টমেন্ট প্রবলি আছে, তাই না? প্রবলি আছে, অন্য ইউনিভার্সিটি তো আছে নিউট্রিশন ডিপার্টমেন্ট। কিন্তু নিউট্রিশন ডিপার্টমেন্ট কি সবকিছুকে সেটা ফুড টেকনোলজির মতো। আপনি যদি ফুড টেকনোলজির উপর যদি অনার্স এবং মাস্টার্স করতেন, বাংলাদেশের আপনি একটা কেক বানানোর কারিগর পেতে কেয়ামত হয়ে যাবে। ইট ইজ কাইন্ড অফ কেয়ামত। এই যে বার্থডে কেক বানায় না, মোস্ট অফ দ্য বার্থডে কেক হচ্ছে দাদা শেফ ছিল, দাদার পরে বাবা হয়েছে, বাবার পরে আমি হয়েছি। তারা বাংলাদেশে তো ফুড ইন্ডাস্ট্রি অনেক বেশি বিকশিত হয়েছে। না, বিকশিত হয়েছে এগুলো আমাদের মতো ওনাদের মতো লোকজনের অক্লান্ত পরিশ্রমের কারণে হয়েছে। কি বিকশিত হয় নাই বাংলাদেশে? 80-র দশকে একটা অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশে আমাদের প্রজন্ম, পকেটে পয়সা ছিল না, রাস্তা ছিল না, ঘাট ছিল না, অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ, সেখানে দাঁড়িয়ে আমি সবসময় একটা কথা বলি, আমাদের আগের প্রজন্ম বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে আমাদের একটা লাল সবুজের পতাকা দিয়েছে, এটার নাম স্বাধীনতা। আর তার পরের প্রজন্ম কিন্তু আমি আপনারা, তাই না? আমরা কি করি না? আজকে যদি টেলিভিশনের পেছনের কারিগরদের কথা বলেন, এখানে কিন্তু বিদেশে কেউ নাই। আমরা অসাধ্য সাধন করেছি। আজকের এই টেলিভিশনের পেছনের কারিগরদের জন্য সরকারের ভূমিকা কি আছে বলেন তো? আমি যখন মোবাইল ফোনের ঠিক করতে যাই, যেই ছেলেগুলো বসুন্ধরা মার্কেটে মোবাইল ফোন খুলে 15 মিনিটের মধ্যে টিকটাক করে দেয়, সেটা কি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে এসছে? সো এটা হচ্ছে যে আমরা কিন্তু অসাধ্যকে সাধন করি। ইনভেস্টরের কথা বলেন, কিন্তু রাষ্ট্র যখন রাষ্ট্রের কাজটা করে না, তখন কিন্তু কোনো গ্রোথই সাস্টেইন হয় না। আপনারা প্রাইভেট সেক্টর, আমরা কিন্তু একটা জায়গায় নিয়ে যেতে পারবো, যেটাকে বলা হয় মিডল ইনকাম গ্রুপ। আমাদের বলে না যে আমরা মিডল ইনকাম গ্রুপ পার হয়ে আমরা উচ্চ, দ্যার ইজ একটা কথা আছে বোধহয়, মিডল ইনকাম ট্র্যাপ। এই মিডল ইনকাম ট্র্যাপ থেকে বেরোতে হলে রাষ্ট্রকে অনেক বড় কাজ করতে হয়। আপনি দেখেন, আপনি গত 2 বছরে $23 বিলিয়ন এক্সপোর্ট এন্ট্রি দিতে পারেন না, ভুল করেছেন। $23 বিলিয়ন, আমি আজকে পড়ে শোনাচ্ছি, $23 বিলিয়ন এক্সপোর্টের খবর নেই। আপনি বলেছেন যে $23 বিলিয়ন এক্সপোর্ট বেশি হয়েছে। বাংলাদেশের রিজার্ভ এখন, ইউজেবল রিজার্ভ এখন মনে হয় $18-19 বিলিয়ন না, সেখানে $23 বিলিয়ন না থাকে, তাহলে বাংলাদেশের রিজার্ভ এখন জিরো। এই যে রিজার্ভটা কোত্থেকে এসছে? রিজার্ভটা হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করার পরে যেটা বেঁচেছে সেটা কিন্তু রিজার্ভ, নাকি? ফরেন কারেন্সি ইনকাম করেছে আমি 100 বিলিয়ন, খরচ করেছে 80 বিলিয়ন। এখন দেখা যাচ্ছে আপনি ইনকাম করে দেন 80 বিলিয়ন, খরচ করে দেন 82 বিলিয়ন। হোয়ার ইজ ইউর রিজার্ভ? আই হ্যাভ এ বিগ কোয়েশ্চেন অ্যাবাউট ইট। হোয়ার ইজ ইউর রিজার্ভ? সেটা অবশ্য আজকেও বাণিজ্য মন্ত্রী, হ্যাঁ, আমি বলি এই যে জাতি এই কাজটা করতে পারে না, সেই জাতির কাছ থেকে আপনি মিডল ইনকাম ট্র্যাপ পারিয়ে উন্নত বিশ্বে যাবেন। আর সরি, কিছুক্ষণ আগে হাল বলছিল আমাদের বয়সে আমরা দেখে যেতে পারবো না, প্রবাবলি আমাদের কি বলে, এই যে আপনার যারা আছে, আপনার সারা বাংলাদেশে যারা মূলত উদ্যোক্তা, আমি ছোট বড় আমরা দোকানদার বলে তাদেরকে হেলা করতে পারি, কিন্তু তারা একটা বড় কর্মসংস্থানের সৃষ্টি করে এবং তারা চাকরির জন্য হয়তো ছোটে নেয়। তার যতটুকু দক্ষতা আছে ততটুকু দক্ষতা দিয়ে, আমি তো বারবারই বলি, ভ্যান থেকে শুরু করে একটি বড় স্টোর সে চালায়, সেটা তার দক্ষতা এবং তার আন্ডারে কিছু লোকজনও সে চাকরি দিতে পারে। সেইটার অসুবিধাটা এখন কোথায় আছে? তাহলে আমরা এত চাকরি চাই কেন? না, আপনি দেখেন, অসুবিধা তো নাই। আপনি আমাদের যদি এভাবে খেয়াল করেন যে আমরা একেবারে মানে কম শিক্ষিত বা অর্ধশিক্ষিত এই লোকগুলো আমাদের এখানে কাজ করে, এবং যারা গ্রামের থেকে এসে কোনো কাজ টাজ পায় না, শহরে তাকে আসতেই হচ্ছে কোনো না কোনো কাজে, সে একটা দোকানের সেলসম্যানের দায়িত্ব নিল, অথবা একটা দোকানের নৈশপ্রহরীর দায়িত্ব নিল, অথবা একটা মার্কেটের মানে বিভিন্ন যে ছোট কাজগুলো থাকে এইগুলো কাজগুলো করলো। এরা একটা বড় অংশ। কিন্তু আমি বলি তো, এই যে আপনি এই যে আমরা বলি না জিনিসের দাম বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, এই যে সারা রাত জেগে থেকে কারণ বাজার থেকে একজন অতি ক্ষুদ্র ব্যবসায়ী, সে সব মিলে 300-500 টাকা সে সবজি নিল, এই 500 টাকা সবজি থেকে তাকে 500 টাকা প্রফিট করতে, তার তো জীবন আছে, তাকে তো বেঁচে থাকতে হবে। তো এই 500 টাকা থেকে তাকে 500 টাকা প্রফিট করতে হয়, অথবা 600 টাকা প্রফিট করতে হয়। সেই ক্ষেত্রে আপনি দেখবেন এখানে আবার চাঁদাবাজি আছে, অন্য সমস্যাগুলো আছে। সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি 10 টাকার জিনিসটা কারণ থেকে কিনে নিয়ে গেছে, সে কিন্তু 30 টাকা নিচে বিক্রি করতে পারছে না। এটা আপনি তাকে ভুল বলতে পারেন, তাকে তো বাঁচতে দেবেন আপনি। রাষ্ট্র তো তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আর এইগুলো আমরা বলবো, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে কি, আপনার আজকে যদি এভাবে খেয়াল করেন যে কিছুক্ষণ আগে নুরু ভাই বলতেছিলেন যে এই যে আমরা মানে প্রাইভেট সেক্টরগুলো, আমি তো আপনাকে মানে বলতে পারি, আপনি ধরুন বাংলাদেশে 3-4টা চিনির রিফাইনারি আছে, যারা মানে এই এশিয়া মহাদেশের মধ্যে তারা
কিন্তু স্থান দখল করে আছে, হয় টপ 10 বা টপ 3 বা টপ 5-এর মধ্যে তারা আছে। আগামী 1 বছরের মধ্যে দেখেন এগুলো থাকবে কিনা। পার্শ্ববর্তী দেশে চিনি পাবেন আপনি 35 থেকে 40 টাকায়, আর আমার এখানে 150 টাকা। আমার এখানে ট্যাক্স হচ্ছে প্রায় এই 50-52 টাকার মতো। তো এগুলো সব বন্ধ হয়ে আছে কিন্তু। এবং এই যে কিছুক্ষণ আগে নুরুল ভাই বললেন, আমি জানি বড় কিছু গ্রুপ এই দেশে আপনি ইনভেস্টমেন্ট কিভাবে করবেন। প্রথমত আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য করছে, আপনি ব্যাংকে যান, ব্যাংক হিসেবে প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। অর্থাৎ একটা শ্রেণী আমাদের তৈরি হয়েছে যারা ব্যাংক কীভাবে মানে খাওয়া যায়, কোত্থেকে টাকা নিয়ে কোথায় ঢুকাবেন, কোন জায়গা থেকে কোন জায়গায় সরিয়ে ফেলবেন, এইভাবে রাউন্ড দ্য ক্লক আপনি ঘুরে ঘুরে এগুলো ব্যবস্থাগুলো করবেন। ব্যাংকে গিয়ে দেখবেন যে হ্যাঁ প্রচুর ইনভেস্টমেন্ট, দেখেন এই বছরও এত বিলিয়ন ট্রিলিয়ন এইভাবে দেখাবে যে এত টাকা আমরা লোন বা রেজিস্ট্রেশন আমি সেটা মানুষদের আমি শেষ করে দিচ্ছি আপনাকে। মানে এই যে বিষয়গুলো, এই জায়গাগুলো দেখভাল করা কেউ না। এই যে বললেন না যে আমাদের প্রায় $23 বিলিয়ন মতো আমাদের এক্সপোর্টের কাগজে খুঁজে পাওয়া না, কেন পাওয়া যাবে ভাই? আমি তো কাগজ বানাইছি আর দিছি আর নিছি, মাল তো যায় নাই, এক্সপোর্ট তো হয় না। কথাগুলো খেয়াল করেন, আমি শেষ করে দিচ্ছি আপনাকে। এই প্রবলেমগুলো কেন হচ্ছে জানেন? আমাদের কোনো জবাবদিহিতা নাই। যদি জবাবদিহিতা থাকতো, রাষ্ট্র যদি তার জবাবদিহিতা নিত এবং তার জন্য ব্যবস্থা গ্রহণ করতো, তাইলে কিন্তু আমি এই সাহসটা পাইতাম। আমানুদ্দিন যদি বলেন, এই বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের বিনিয়োগকারীরা মূলত ব্যাংক ঋণের উপরে নির্ভরশীল। আর কোনো বা আমাদের যে এত রেমিডেন্স আসে বা যারা বিদেশে থাকে তারা যে টাকা পাঠায়, সেই টাকাও তো আমরা বিনিয়োগ হতে খুব কম দেখি, মানে শিল্পে বা কর্মসংস্থানের ক্ষেত্রে। সেটা মূলত ভোগের ক্ষেত্রে চলে যায়, পরিবার পরিচালনা, বাড়ি করে, ঘর সেটা বাড়ি করে। সেই ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে বা বিনিয়োগের টাকাটা কোত্থেকে আসতে পারে? আমরা তো সাধারণত দেশের বাইরে যাওয়ার পরে আমরা যেটা দেখি, আমাদের এখান থেকে আমাদের সরকারি বড় কর্মকর্তারা যখন দেশের বাইরে যায়, ওনারা এমবিসিতে মিটিং করে। যখন এমবিসিতে মিটিং করে, ওইখানে দেখা যায় যে বড় বড় আমাদের বাংলাদেশের কিছু ব্যবসায়ী আসে, কিন্তু ওনারা রোড লেভেল পর্যন্ত যায় কিনা আমার সন্দেহ রয়েছে। আমি একটু কথাটা বলবো এইভাবে, আমাদের দেশে সাধারণত যেসব লোক প্রবাসে যায়, সাধারণত তারা পড়ালেখা কম থাকে, স্কিল কম থাকে, তারা 20-22 বছর বয়সে অভাবের ফ্যামিলির দায়িত্ব নিতে যেয়ে দেশের বাইরে যায়। এর মধ্যে 100 জনের মধ্যে অত 5 জন এস্টাবলিশড হলো, আর 95 জন 90 জন কিন্তু এই কোনোমতো দেশের বাইরে ওরা রুজি করে কোনোমতো বাসার জন্য কোনোভাবে পাঠায়। তো এই ক্ষেত্রে আমাদের নুসরাম সাহেব যেটা বললো, রাষ্ট্র এখানে দায়িত্ব ভূমিকা নিতে পারে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এখন যে প্রবাসী দেশের বাইরে থাকে, উনি ওইখানে যখন থাকে, ওইখানে একটা তার খরচ আছে, তার আর্থিক অবস্থা একটু ভালো হলে সে একটা বাড়ি করার জন্য চেষ্টা করে, অথবা তার ছেলে মেয়েদেরকে একটু ভালো পড়ালেখা করার জন্য একটু শহরে রাখে। তার মানে যেখানে থাকে ওইখানে একটা খরচ আছে, শহরে তার বাচ্চাদের পড়ালেখার জন্য একটা খরচ থাকে, আবার তার যে আদি গ্রামের বাড়ি আছে ওইখানে একটা খরচ থাকে। তাহলে প্রবাসীদের কোনো টাকাটা সঞ্চয় হয় না। তো আমরা দেশের প্রবাসীরা যে পরিমাণ টাকাটা পাঠায়, আসলে ওইটা আমাদের অর্থনীতিতে তেমন একটা ভূমিকা রাখতে পারে না। এটা বুক বিলাসে চলে যায় এবং তার কোনো সঞ্চয় থাকে না। সুতরাং আমরা যারা বিনিয়োগকারীরা রয়েছে, আমরা এটা যদি আমি এভাবে বলি, 1 টাকা ইনকাম করলে 100 টাকা আমরা বিনিয়োগ করে থাকি। আমাদের সমাজে একটা কথা বলে থাকে যে বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা টাকা দেশের বাইরে পাচার করে, কিন্তু আমার বুঝবার পর থেকে তো আমি দেখতেছি বসুন্ধরা গ্রুপ ঠিকই তারা বড় বিনিয়োগে আরও যাচ্ছে, ম্যাগনা গ্রুপ যাচ্ছে, সিটি গ্রুপ যাচ্ছে, অয়েল গ্রুপ যাচ্ছে, আমরাও যাচ্ছি, আকিজ গ্রুপ যাচ্ছে। তাহলে ব্যবসায়ীরা তো ইনকাম করে আবার বিনিয়োগে যাচ্ছে, আবার বিনিয়োগ। তাহলে কোথায় তারা টাকাটা পাচার করে? আসলে টাকাটা কারা পাচার করে আমরা ইতিমধ্যে পত্রপত্রিকাতে দেখতে পাচ্ছি। আমাদের একটা শ্রেণী কিন্তু অনেক টাকা ইনকাম করছে, কিন্তু দেশে কিন্তু কর্মসংস্থানের বিনিয়োগে তারা এগিয়ে আসতেছে না, ব্যবসায়ীরাই বিনিয়োগ করতেছে। সুতরাং এই ব্যবসায়ীরা বিনিয়োগ করতে গেলে তাদের যদি 1 টাকা ইনকাম হয়, 100 টাকা বিনিয়োগ করতে হলে আর 25 পয়সার জন্য ব্যাংকের কাছে দ্বারস্থ হতে হয়। এই না হলে টাকাটা পাবে কোথায়? তো সুতরাং আমরা বেসরকারি বিনিয়োগকারী যারা রয়েছে, আমরা যে বিষয়গুলো আমরা এই মুহূর্তে সরকারের কাছে আবেদন করব, আমাদের কাজগুলো আরও সহজ করে দিতে হবে। আমি আপনার কাছে ফিরবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, RICL TMX নিবেদিত অর্থনীতি সংলাপে আরেকটি বিরতি। স্বাগত আর একবার RICL TMX নিবেদিত অর্থনীতি সংলাপে। মানুষজন যদি বলেন, তাহলে এখান থেকে অনেক আমরা দেখলাম যে 3 জনই আপনারা একটু আমি বলবো যে, যদি আপনারা মনে না করেন কিছু, যে হতাশই একটু, সেখান থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা? আপনারা কি চান আর কি সরকারের কাছে? আমরা চাই যে বিনিয়োগ বাড়ুক, আমরা চাই যে ইন্ডাস্ট্রি হোক, আমরা চাই কর্মসংস্থান হোক। সবাই BCS দিতে পারবে না, 2000-2500 লোককে নেয় বছরে সরকার, সব মিলে হয়তো 1 লাখ লোক নিতে পারে সরকার, কিন্তু তার বাইরে তো কর্মসংস্থান হতে হবে বেসরকারি খাতে। কর্মচারী আছে সব মিলে 16 লাখ 14 লাখ। এই ক্ষেত্রে আপনাদের মানে চাওয়া কি? আমাদের চাওয়া তো আসলে এখানে আমাদের যে 2 জন বিজ্ঞ আলোচক রয়েছেন, ওনারা বলছেন, আমাদের চাওয়া হচ্ছে আমাদের যে সরকারি কাজকর্মগুলো আছে এগুলো সহজ করে দিতে হবে।
পাশাপাশি আমাদের যে এই মুহূর্তে যে ব্যাংকের যে ইন্টারেস্টটা এটা 15% উপরে চলে গেছে। পাশাপাশি আমাদের ইউটিলিটির দাম বেড়ে গেছে, আমাদের র মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে, আমাদের কর্মসংস্থান করতে হচ্ছে। সুতরাং গভর্নমেন্টে যদি আমাদেরকে এসব বিষয়ে ফোকাস না দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হলে আমাদের সাথে যারাই কাজ করতেছে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তো এক্ষেত্রে আমাদের সরকারের কাছে চাওয়া হচ্ছে আমাদের যে ভ্যাট ট্যাক্সগুলি আছে এক্ষেত্রে আমাদেরকে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমরা মনে করি। না, আপনারা কি ভ্যাট দিবেন না? হ্যাঁ, ব্যাট দিব যে আমরা যারা কর্মসংস্থান করতে চাচ্ছি এই দিক দিয়ে আমাদের ব্যাংক ইন্টারেস্ট বেড়ে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে। ধরেন আমি অ্যাগ্রো সেক্টর নিয়ে যদি আপনাকে বলে থাকি, আমরা প্রায় 70% র মেটেরিয়ালসকে আমরা এটার সাথে ভ্যালু এড করে দেশের বাইরে এক্সপোর্ট করে থাকি। তাহলে আমরা 100% ডলার নিয়ে আসি, কিন্তু দেখা যায় যে আমাদের এই 70% যে র মেটেরিয়ালস আমরা দেশীয় সোর্স থেকে করে থাকি, সেই ক্ষেত্রে আমরা যখন মেশিন ইম্পোর্ট করে থাকি আমাদের যে ট্যাক্সের এর ক্ষেত্রে কাস্টমসের ক্ষেত্রে যদি আমরা কোনো ক্ষেত্রে শুধু একটু শব্দ ভুল করে থাকি, আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি, আমাদের বিস্কুট ইন্ডাস্ট্রির জন্য আমরা 2টা বিস্কিট মেশিন ইম্পোর্ট করলাম। একটা বড় বিস্কিট প্যাকেটের জন্য ওইটার নাম বিস্কিট লিখলাম, আর একটা ছোটো প্যাকেটের জন্য এটা 5 টাকা, আমাদের ইসলাম সাহেব জানেন, ওইটার নাম লিখলাম টিকি প্যাক। এটার জন্য আমাকে কিন্তু প্রচুর হয়রানির শিকার হতে হয়েছিল এবং জরিমানাও দিতে হয়েছিল। কিন্তু আমরা যদি ওনার সাথে বুঝে বলার পরে উনি কিন্তু এটা মানতে রাজি না যে এটা 5 টাকা বিস্কিট প্যাকেটের জন্য এই জন্য টিকে প্যাকেটটা লেখা হয়েছে। এসব ক্ষেত্রে যদি আমাদেরকে যদি সরকারি সংস্থাগুলো সহযোগিতা করে থাকে ইনশাল্লাহ আমরা কিন্তু সামনের দিকে আমাদের বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, আমরা ব্যবসায়ীরা বাংলাদেশকে আরও সামনের দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। হেলালুদ্দিন যদি বলেন ভ্যাট নিয়ে অনেক আন্দোলন করেছেন এবং ভ্যাটেরটা আগাচ্ছে না, যদিও ভ্যাট না হলে বা শুল্ক যদি না বাড়ে, যেটা আমাদের কাস্টম ডিউটি কিছুদিন পরে থাকবে না, আমরা উন্নয়নশীল দেশে হবো, উন্নত দেশ হবো, কিন্তু ভ্যাটের ক্ষেত্রে একটা বড় ব্যাপার। দোকানদারদের ভ্যাটের জিনিসটা শুরু হলো কিনা? আমাদের তেমন কোনো সুরা হয় না, বাট ভ্যাট কিন্তু বাড়ছে। ভ্যাট বাড়ছে এবারও এনবিআর কি দায়িত্ব দেওয়া হচ্ছে, এবার বাজেটে দেখলাম প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে শুধু ভ্যাট থেকে আসবে। এবং ভ্যাটের গ্রোথ যদি আপনি দেখেন এই গত 25-26-27 বছরে ভ্যাটের গ্রোথ কিন্তু প্রতি বছরেই মানে এটা একদম মানে ব্যবসায়ীরা যথার্থ ভ্যাট দিচ্ছে ডেফিনেটলি। ভ্যাট না তখন সুযোগ না। একজন, আমি তো কথাটা বলি যে মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে একজন ভিক্ষুক পর্যন্ত ভ্যাটের আওতায়, কিন্তু এখানে ভ্যাট না দেওয়ার কোনো সুযোগ নাই। এখন কেউ যদি ধরেন কোনো সুযোগ সুবিধা নিয়ে কিছু এদিক সেদিক করে সেটা হলো ভিন্ন, কারোর সাথে যোগ সাজসে, রাইট, সেটা হলো অন্য। বাট ভ্যাট না দেওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। এখন প্রশ্ন যে কথা আপনি বলি যে দোকানদাররা ভ্যাট দিচ্ছে কিনা, এখন দোকানদারদের ভ্যাট দেওয়ার কথা আমরা বারবার বলেছিলাম, এনবিআর এর সঙ্গে আমরা অনেকবার বসছি। এনবিআর এখন তার বসে না, আগে একসময় বসতেন। আমরা বলছি যে ঠিক আছে আপনারা কাজ করেন, মানে প্রত্যেক দোকানে আমরা কিন্তু চাই, কিন্তু ভ্যাট তো দিবে ভোক্তা, ভ্যাট তো একজন ব্যবসায়ী দিবে না। আমার তো সমস্যা নাই, বরং আমি যদি 10 টাকা তুলতে পারি, বলে না 10 টাকা তুলতে পারলে আমার হয়তো 2-4 টাকা থাকতেও পারে আমার পকেটে, এটা একটা মানে বিষয়। কিন্তু আমাকে ভ্যাট তোলার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা এনবিআর কী কারণে মানে করতে পারছেন আমি জানি না। গত 10 বছরে ওনারা ইএফডি মেশিন দিতে পারেন নাই। আপনারা ডিজিটালের বিরুদ্ধে বলেছিলেন? না, একবারও বলি নাই, আমরা প্রত্যেকবার বলছি যে না আমি আর উনি তো একেবারে হ্যাঁ অলওয়েজ বলছি আমরা খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা দেখেন এখন প্রবলেমটা কী হয়েছে, ওনারা এই সব মিলে বোধহয় এই 50-60 হাজার মেশিন ওনারা দিতে। আপনার তো দোকান কত? আমাদের সব মিলে বললাম না যে প্রায় যদি আপনি মানে ভ্যাট দেওয়ার মতো কাস্টমার সেখানেও প্রায় ধরেন মিনিমাম 7 থেকে 10 লক্ষ দোকান দিতে হবে, মানে ভ্যাট যোগ্য যারা আর কি, ভ্যাটের জন্য উপযুক্ত। তো সেখানে আপনি আনছেন 5,000, 6,000, 10,000, হ্যাঁ এই কতগুলো 50,000, 5 লাখ না, 5 লাখ তো নাই, 50,000 5 লাখ না। হ্যাঁ, তারপর আমরা বলছিলাম যে একটা কাজ করেন, যেহেতু আপনার সক্ষমতা কম, আপনি সেক্টর ওয়ারি যান, হয় সমস্ত গোল্ডের দোকানে দিয়ে দেন অথবা সমস্ত চশমার দোকানে দিয়ে দেন, একটা একটা করে সেক্টর ধরেন যাতে মানুষ, যিনি দোকানদার হ্যাঁ বা যার যে উনি উপযুক্ত ব্যক্তি সে নিজে কিনে নিলে অসুবিধা কি? আমরা বলছিলাম কিনে নিব, সেটা দিচ্ছে না। এবং কিনে নেওয়ার জন্য মানে সর্বশেষ সিদ্ধান্ত এটাই ছিল যে আমরা কিনে নিব। তারপরে এনবিআর কিছু মেশিন এনে বললো যেটার দাম হচ্ছে 22,000 টাকা। এখন তো ভাই সারা দুনিয়ায় তো হাতের মুঠোয় না, দেখা গেলো যে চায়নাতে পাওয়া যায় 8 থেকে 10,000 টাকা, তো আমি কেন 22,000 টাকাতে কিনবো? এটা কি আপনাকে দিতে হচ্ছে টাকাটা? হ্যাঁ, টাকাটা আমাকে দিতে হচ্ছে। মানে অব্যবস্থাপনার জন্যই কিন্তু আসলে এই দেশের মানুষগুলো তো ভালো না হলে এই ভাষা আন্দোলন কি রক্ত দিয়ে করে নাকি? পৃথিবীর কোথাও আপনি পাবেন যে ভাষা আন্দোলন রক্ত দিতে হয়েছে? পৃথিবীর কোনো দেশ পাবেন যে স্বাধীনতার জন্য এত মানুষকে রক্ত দিতে হয়েছে, এত ক্যাজুয়ালিটি আমাদের হয়েছে? এই দেশের মানুষগুলো খুব ভালো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা পরিচালনা করেন তাদের মধ্যে জিজ্ঞেস করে দেখেন প্রত্যেকের মধ্যে যে আমি যেখানে যাচ্ছি আমি সহজ কাজটা পাচ্ছি না।
এমন কিছু আইন, ওই যে মানে আমলাতন্ত্রের যে সিস্টেমটা আর কি, আইনটা করে শেষে লিখবে তবে অথবা কিন্তু, এই কয়েকটা শব্দ লাগিয়ে দিয়ে আপনাকে সব রকম ইয়ের মধ্যে ফেলে দিতে পারবে। সেই ফেলে দেওয়া থেকে কি ব্যবসায়ীরা এখন এই অবস্থার মধ্যে পড়েছে যে আমাদের বিনিয়োগ যদি বলি, আমরা কর্মসংস্থান বলি, আমি খুব বেশি কর্মসংস্থানের উপর যোগ দিতে চাই, কারণ আমাদের এত শিক্ষিত, মানে 25 লাখ 20 লাখ একটা হিসাব, সেই 23 লাখ 50,000 আমি শিক্ষিত কর্মসংস্থানের এই দেশমাতৃকার টানে কর্মসংস্থান করতে গিয়ে আমি এখন নিজে দেউলিয়া। 5 বছর আগে যে ইন্ডাস্ট্রিটা আমি করেছিলাম, এটা ফিজিবিলিটি স্টাডি করে করতে হয়। আমাদের ইন্ডাস্ট্রিগুলো এখন কিন্তু আর 10-20 কোটি টাকার না, 100 কোটি টাকার ইন্ডাস্ট্রি। একটা ফিজিবিলিটি স্টাডি করতে হয়। ফিজিবিলিটি স্টাডির মধ্যে কস্ট পয়েন্টগুলো কি, লোন নেবে, লোনের ইন্টারেস্ট 9-6 করে 9%। গ্যাসের দাম ছিল 12 টাকা, আমি 12 টাকার উপর কস্ট অফ মাই এনার্জি ধরেছি। বিদ্যুৎ ছিল 6 টাকা ধরেছি, মানুষের বেতন ছিল এত টাকা ধরেছি। সব কিছু হিসাব কিতাব করে দেখলাম যে আমার এই বিনিয়োগটা আমি 5-6 বছরে পে ব্যাক করতে পারবো। ডলার ছিল 86, আমি এখন বিনিয়োগ করলাম। আমার ফর এক্সাম্পল আমার প্রজেক্টের কথা বলছি, যেটা 2019 সালে শুরু করেছিলাম, 2020 সালে আমি চালু করতে পারিনি কোভিডের কারণে, 2022 সালে চালু করেছি। ওটা আমাকে একদম ফকির করে ফেলেছে। কেন? 86 ডলার আমি পেমেন্ট করেছি 110 টাকা। 12 টাকার গ্যাস আমাকে পেমেন্ট করতে হচ্ছে 32 টাকা। 6 টাকার বিদ্যুৎ আমাকে পেমেন্ট করতে হচ্ছে 14 টাকা। সেই গ্যাসও যে কয়েকদিন নাই, ভাই আমার কথা থাকলেও যদি থাকতো তাও অন্তত কভার করতে পারতাম, এখন তো তাও নাই। আমার কথা, একটা ইন্ডাস্ট্রি যখন আমরা করেছি, আমরা পরিকল্পনা করে ইন্ডাস্ট্রি করেছি। আমি গ্যাস নেব এত করে, বিদ্যুৎ নেব এত করে, ব্যাংক ইন্টারেস্ট এত করব, ডলার রেট এত, তাহলে 4টা কস্ট পয়েন্ট হচ্ছে মেইন কস্ট পয়েন্ট, সেখানে আমি 30% নাই। আপনি দেখেন 13 টাকার গ্যাসকে 12 টাকার গ্যাসকে আপনি 32 টাকা করেছেন, 178%। আমার তো আগে বিল আসতে ধরেন 3 কোটি টাকা, এখন আসে 9 কোটি টাকা। গ্যাস কি পান আপনি? না, আমি না পেলে বিল তো আসে। বিল তো আসে। আমার কথা হচ্ছে বিল আসে, পাই কি পাই না জানি না, বিল আসে, কাটার জন্য লোকও যাই। গ্যাস পান কি না পান সেটা সেই কথা বলার দরকার না। আমি শুধু একটা ইউনিটের কথা বলছি। 300 কোটি টাকার একটা প্রজেক্ট যখন আপনি ফিজিবিলিটি স্টাডি করে এত বড় বই বানিয়ে যখন নিজে সিদ্ধান্ত নিয়ে ইনভেস্টমেন্ট করলেন, ইকুইটি রেশিও 30-70, এখন 30-70 ইন্ডাস্ট্রি করে দৈব বিপদের কারণে, কোভিডের কারণে হয়তো আমি টাইমলি স্টার্ট করতে পারি না বলে আমি হয়তো অ্যাডিশনাল কিছু লস করেছি, কিন্তু যেদিন প্রোডাকশন করলাম সেদিন বিল আসলো 12 টাকার গ্যাসের জায়গায় 32 টাকা। বিদ্যুৎ আমার ক্যালকুলেশন, কস্ট অফ ক্যালকুলেশন ছিল বিদ্যুৎ আমার এত, ডলার ছিল 85 টাকা, সেটা পেমেন্ট করলাম 110 টাকা। শুধুমাত্র আমার মতো একটা ছোট্ট পারিবারিক কোম্পানি ডলার এক্সচেঞ্জ রেটে 100 কোটি টাকার উপর লস করেছি, কারণ ইউপাসএলসিতে স্পিনিংয়ের র মেটেরিয়ালস ইম্পোর্ট করে আমরা বিক্রি করে ফেলেছি 6 টাকা ক্যালকুলেশন করে, ইয়ার্ন বিক্রি করে ফেলেছি। কারণ 4% ইউপার্স ইন্টারেস্টে আমি এটা আরাম করে বললাম 4% ইন্টারেস্ট তো থাক না বছর খানেক, কারণ গভর্নমেন্ট কোভিডের কারণে ইউপাসএলসির এক্সটেনশন দিল 1 বছর। যখন 1 বছর পরে আমি পেমেন্ট করতে গেলাম, তখন দেখা গেলো আমাকে 110-15 টাকা আমি তো বিক্রি করেছি 86 করে। দ্যাট মিনস 30% আই হ্যাভ টু মুভ। তাহলে আপনি যে বলছেন একজন আমি ক্যালকুলেশনটা দিলাম, একজন বিনিয়োগকারী গত 3 বছরে ফতুর হয়ে গেছে শুধুমাত্র ডলারের কারণে, ডলার এক্সচেঞ্জ এবং এনার্জির কারণে আমাদের পকেট থেকে 100 কোটি টাকা চলে গেছে। মানে সেজন্য আমরা এখন বেসরকারি খাতে বেশি কর্মসংস্থান আশা করতে পারি না। ইটস ইম্পসিবল। আমি তো বলেই দিলাম যে আমাদের প্রজন্মের কাছ থেকে আপনারা আশা না করলে আমরা খুশি হব। আমাদের প্রজন্ম একদম নিশ্চয় হয়ে গেছে, আই উইল নট গেট বাই মাই ইউথ। আমি আমার যৌবন ফিরে পাবো না। এই দেশের জন্য আমার যৌবন আমি ব্যয় করেছি। শিক্ষার্থীরা ঠিকই আছে, তারা তো সরকারি চাকরি চাইবে। হ্যাঁ, কথা হচ্ছে যে বেসরকারি খাত যদি টিকে না থাকে, ভ্যাট আসবে না। ভ্যাট না আসলে ভ্যাট কালেক্টরের দরকার হবে না। একটা খেয়াল রাখেন যে সরকারি চাকরি কিন্তু ভ্যাট কালেক্টর, তাই না? ভ্যাট কালেক্টরের দরকার হবে না যদি ভ্যাট না থাকে। সো বেসরকারি খাতকে মেরে কেউ যদি স্বপ্ন দেখে যে সরকারি খাতে হবে, দে আর ডুইং মিস্টেক। কারণ টোটাল ইকোনমিতে আপনি দেখেন ইনভেস্টমেন্টে জিডিপির 30% ইনভেস্টমেন্ট আমরা হিসাব করি, হওয়া উচিত 35-37%। আমরা কিন্তু জিডিপির 24% উপর যেতে পারি নাই। তার মধ্যে সরকারি বিনিয়োগ সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার পরেও ব্যাংক থেকে লোন টোন নিয়েও 7% উপরে যেতে পারে নাই। 24% বিনিয়োগ করে আমরা 7% বিনিয়োগের পেছনে আমার ছাত্র ভাইরা চলছে। 7% বিনিয়োগকে প্রলুব্ধ হয়ে টোটাল জিডিপির 7% বিনিয়োগ করে বেসরকারি খাতকে শক্তিশালী করলেই তারা, আমি বললাম যে বেসরকারি খাতকে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ অ্যাড্রেস করেছেন বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আজকের মতো বিদায় নিচ্ছি RICL TX নিবেদিত এই অর্থনীতি সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার। থাকবেন নতুন অতিথি, থাকবেন আপনারা। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।